কোঠা বাড়ি, এই শব্দটির মধ্যে লুকিয়ে আছে কত গভীর অর্থ। এই যে শুধু ইট কাঠ দিয়ে তৈরি হয় এমনটা নয়, তাতে থাকে বহু স্মৃতি। কিন্তু আজকাল এই আধুনিক মানসিকতা সম্পন্ন সমাজে এর স্থান বড়ই নিচতার দিকে। এখানে শুধু থাকে খাঁচায় বন্দি কতগুলি কাঠের পুতুল, লোহার কপাট। বন্ধুরা, আপনাদের আজ যে গল্পটি বলতে চলেছি তার মধ্যেও এর কিছু মিল আপনারা পেলেও পেতে পারেন। গল্পের নাম একটি কোঠা বাড়ির ইতিহাস। গল্পের লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শুরু হচ্ছে আজকের গল্প। সন 1240 সাল, সকালবেলা। কাল দোল পূর্ণিমা। কালীপদ চৌধুরী ব্যস্ত হইয়া উঠিয়াছে। খই দই খাইয়া তিনি এখনই রওনা হইবেন। অক্ষয় মিস্ত্রিকে ডাকিয়া আনিয়া কোঠা বাড়ির আনুমানিক ব্যয়টা ঠিক করিতে হইবে। রামতারণ বাড়ুচ্ছে কৃষ্ণনগর কোটের নকল নবিশ। গ্রামে অগাধ প্রতিপত্তি। ছুটিতে রামচরণ বাড়ি আসিয়াছে। চণ্ডীমণ্ডপে বসিয়া তামাক টানিতেছে সকালবেলা। কালীপদ চৌধুরীকে দেখিয়া কহে, কোথায় চললে হে? আগে কাকা, অক্ষয় মিস্ত্রিকে একবার ডাকতে যাচ্ছি। কেন হে? অক্ষয় মিস্ত্রি কি হবে তোমার? কালীপদ আসিয়া বসিলে চণ্ডীমণ্ডপের দাওয়ায়। বলিলেন, বাহ, এবার মিছরি গাছটাতে খুব বোল হয়েছে দেখছি। রামতারণ বলিলেন, আর 12 বোল হয়েছিল ভালো, কুয়াশাতেই সব ঝরে গেল। দেখো এবছর কি হয়। এই সময় রামতারণের ভাইঝি একটি কাঁসার সাগরিতে চাল ভাজা, নারকেল কোড়া ও খানিকটা গুড় লইয়া আসিয়া বলিল, জ্যাঠামশাই, খাবার খান। রামতারণ ব্যস্ত হইয়া বলিলে, অশৈলী, এই তোর কালীপদ দা এসেছে, বাড়ি গিয়ে তোর জ্যাঠাইমাকে বল গে। কালীপদ বলিলেন, না না কাকা, আমি এই মাত্র খই দই খেয়ে বেরিয়েছি। আমার যেতে হবে সেই পূব পাড়া। অক্ষয় মিস্ত্রিকে বাড়ি পাওয়া দরকার। আমি আজ উঠি। না না, বসো, দুটি চাল ভাজা খেলে তোমাদের মতো ছেলে ছোকরা মানুষের আর অক্ষিতে হবে না। এই যা শৈলী, নিয়ে আয় তো। ভালো হয়ে উঠে বসো না হে। তুমি আজকাল ওই জমিদারি সেরেস্তায় কাজ করছো তো? আগে হ্যাঁ। একটু পরে শৈলী আর এক বাটি চাল ভাজা ও গুড় লইয়া আসিয়া কালীপদর সামনে রাখিয়া চলিয়া গেল। রামতারণ জিজ্ঞাসা করিলে, তারপর অক্ষয় মিস্ত্রির কাছে কি মনে করে? দুটো পাকা ঘর করব ভাবছি কাকা। রামতারণ একটু বিস্মিত না হইয়া পারিলে না। সেদিনের ছেলে কালীপদ, ওর বাবা পয়সা রাখে নাই মৃত্যুকালে। একটি অবিবাহিতা ভগ্নী ও বিধবা মা লইয়া ওর সংসার। আজ 8 বছর কি করিয়া চালাইতেছে রামতারণ বাড়ির যে তার খবরও রাখে নাই। কিন্তু সেই কালীপদ আজ তাহার পৈতৃক আমলের চৌচালা ঘরের ঘর ছাড়িয়া পাকা বাড়ি করার স্পর্ধা করিতেছে। এত পয়সা ছোড়ার হাতে আসিল কিভাবে?
রামতারণ বলিলে, আচ্ছা কাকা, আপনি বলতে পারেন, এই দুখানা মাত্র ঘর, দরজা জানলা, সামনে একটু রোয়াক, এতে কত খরচা পড়বে? তাই যাচ্ছিলাম অক্ষয় মিস্ত্রির কাছে। আপনার কাছে আজ পেলে আর অত দূর যাইনে। তাহলে যদি বলেন, দাঁড়াও, কাগজ কলম নিয়ে বসতে হবে, আনি। কাগজ কলম আনিয়া হিসাবপত্র জুড়িয়া দেখা গেল 800 টাকার কমে ওরকম একখানি ছোট্ট বাড়ি তৈরি হয় না। সব জিনিসেরই দাম বেশি। ইটের 1007 টাকা, 10.5 আনা সিমেন্টের বস্তা, রাজমিস্ত্রির মজুরি আজ 10 আনা। রামতরণ ভাবিয়াছিল, খরচের হিসাব পাইলে ছোড়ার চুলগুলিখানা ভাঙিয়া যাইবে, কিন্তু দেখা গেল তাহা নয়। ছোড়া দমিল না, বরং বলিল, 800 টাকা তো, না হয় শখানেক টাকা এদিক ওদিক হতে পারে। কি বলেন? তাহলে পুঁজি দেখিয়ে একদিন শুভ দিন বের করে দিন কাকা। রামতারণ বলিলেন, তা একদিন দেখো, এখন কোঠা করছো, বড় আনন্দের কথা। তোমাদের উন্নতি দেখলে মনে বড়ই আনন্দ হয় বাবা। আজ যদি তোমার বাবা বেঁচে থাকতেন, তা সবই ভাগ্য। কালীপদ ও রামতারণ বাড়ুজ্যের পদধূলি লইয়া বলিলেন, আপনি আশীর্বাদ করুন কাকা, যেন মাকে অন্তত কোঠা ঘরে শোয়াতে পারি। হবে হবে বাবা, সবই হবে, তবে 1000 টাকা ট্যাকে গুজে তারপর কাজে হাত দিও। দেখো যেন অর্ধেক হয়ে পড়ে না থাকে। বড়ই শক্ত কাজ, ছেলে মানুষ কিনা, তাই বলছিলাম আর কি। আগে আপনার সঙ্গে পরামর্শ করেই সব করব। আমার আর কে আছে বলুন? কত কষ্টে মানুষ হয়েছি বাবা মারা যাওয়ার পরে, সবই তো জানেন। কোনোদিনও খাওয়া জুটেছে, কোনোদিনও জোটেইনি। ছেঁড়া কাপড় তালি দিয়ে মায়ে পয়ে পড়েছি। হ্যাঁ, তোমার ভগ্নিটি তো প্রায় 11 বছরে পড়ল, আর তো ঘরে রাখা যায় না। এবার ওর একটা বিয়ের জোগাড় করো। পল্লীগ্রাম জায়গা, লোকে কি বলবে? বাড়ি না হয় 2 বছর পরে করো, ভগ্নিটির বিবাহ আগে দাও। তাও সন্ধান দেখেছি কাকা, ও বেলায় এসে বলবো। আচ্ছা, উঠি তাহলে এখন। কালীপদ চৌধুরী চলিয়া গেল। রামতারণ বাড়ুজ্যের সকালটা মাটি হইয়া গেল। না, আজ কি কুক্ষণেই যে এই চণ্ডী মণ্ডপে তামাক খাইতে বসিয়াছিল। আজ আর কোনো কাজ করা চলিবে না। রামতারণ বাড়ুজ্যে অন্য 2-1 ভাবে বাধা দেবার চেষ্টা করিয়াছিল, মিস্ত্রিদের কাজ বন্ধ করিবারও চেষ্টা করিয়াছিল, কিন্তু শেষ পর্যন্ত 2টি কোঠা বাড়ির পাকা নির্মাণ শেষ করিয়া কালীপদ চৌধুরী গৃহপ্রবেশ উপলক্ষে গ্রামের ব্রাহ্মণদের নিমন্ত্রণ করিলেন। বংশের প্রথম কোঠা বাড়ি। কালীপদ চৌধুরীর মা
সেদিন রাত্রে ওই ঘরেই শুলেন। জ্যোৎস্নার রাত, বর্ষাকাল। মনে পড়িল এই বর্ষার দিনে খড়ের ঘরে জল পড়িত মটকা দিয়া। গরিব স্বামী কখনো সে দুঃখ ঘুচাইতে পারে নাই। আজ উপযুক্ত ছেলে সে খড়ের চালার জায়গায় পাকা ঘর তুলিল। আজ যদি তিনি বাঁচিয়া থাকতেন। এই দিনটির পর হইতে কালীপদ চৌধুরী গ্রামের মধ্যে মাতব্বর হইয়া উঠিলেন। রামতারণের প্রতিদ্বন্দ্বী তিনি কোনো কালেই হইতে চান নাই, কিন্তু গ্রামের লোক সালিশ মালিশ ইত্যাদি কার্যে তার সাহায্য চাইতে লাগিল। বারোয়ারির চাঁদা আদায়ের ভারও তারই উপর আসিয়া পড়িল। ক্রমে কালীপদ চৌধুরীর অবস্থা আরও ভালো হইয়া উঠিল। তিনি কাছারির নায়েবের পদে পাকাপোক্তভাবে বহাল হইয়া সুখ্যাতির সহিত উক্ত কার্য করতে লাগিল। বেলপুকুরের মহিমাচরণ গাঙ্গুলির কনিষ্ঠা কন্যা হৈমবতীর সঙ্গে কালীপদ চৌধুরীর বিবাহ সম্পন্ন হইল। লক্ষ্মী যখন আসে, কোন দিক দিয়ে আসেন বোঝাই যায় না। এই বিবাহের পর হইতে কালীপদ চৌধুরীর অবস্থা আরও ভালো হইতে লাগিল। রামতারণ বাড়ুজ্যে বৃদ্ধ হইয়া কার্যে অবসর গ্রহণ করিলেন। নকল নবিশের কাজে পেনশন নাই। তাহার অবস্থা পূর্বাপেক্ষাও খারাপ হইয়া পড়িল। তবে একেবারে গরিব হয় নাই কোনোদিনও, কারণ হুঁশিয়ারি রামতারণ অনেক জায়গা জমি করিয়াছিল। বছরের ধান গোলায় মজুদ থাকিত। কালীপদ চৌধুরীর একটি ছেলে ও 3টি মেয়ে। ছেলেটি গ্রাম্য পাঠশালায় পড়িবার পর কিছুদিন বাড়ি বসিয়া জমিদারি সেরেস্তার কাজ শিখিতেছিল, কিন্তু এক বন্ধুর পরামর্শে তাহাকে দূরবর্তী মহকুমা ইংরেজি স্কুলে ভর্তি করিয়া দেয়। ইংরেজি লেখাপড়ার চাল তখন গ্রামে প্রবেশ করিয়াছে। 2-1টি ছেলেও এন্ট্রান্স পাশও করিয়াছে। রামতারণ বাড়ুজ্যের বড় নাতি তাহাদেরই অন্যতম। 1280 সাল। কালীপদ চৌধুরীর ছেলে সুকুমার চৌধুরী দেশেই হোমিওপ্যাথির ডাক্তারি করিয়া 2 পয়সা উপার্জন করিতেছে। কালীপদ চৌধুরীর বয়স 64 কোঠায় ঠেকিয়াছে। রামতারণ বাড়ুজ্যে অতি বৃদ্ধ অবস্থায় এখন বাঁচিয়া আছে, তবে নড়িয়া চড়িয়া বেড়াইবার আর ক্ষমতা নাই। তাহার ছেলেরা চাকুরি করিতেছে, আবার বাড়ি হইবে। সুকুমারের সময় নাই, সে পয়সাওয়ালা ডাক্তার। বৃদ্ধ কালীপদ চৌধুরী ছোটাছুটি করিয়া বেড়াইতেছে, কোথায় চুন, কোথায় সিমেন্ট, একটু সস্তায়। উপরন্তু পুজোর দেওয়াল তৈরি করবেন, পুকুর কাটবেন। বৃদ্ধের উৎসাহের সীমা নাই। অতি বৃদ্ধ রামতারণ বলিলেন, কে? এই কাকা, আমি কালীপদ। অ, এসো এসো বাবা, কি মনে করে? শুনলাম আপনি নাকি কখনো পুরনো বাড়ির কড়ি বিক্রি করবেন। কার বাড়ি? আগে বাড়ি না, কড়ি, ঘরের কড়ি বিক্রি আছে শুনলাম আপনার এখানে। কেন?
সুকুমার বাড়িটা দোতলা করবে, আর বলছে পুজোর দালানটাও করবি সঙ্গে সঙ্গে। সবই মহামায়ার কৃপায়। বসো বসো বাবা। সুকুমার হীরের টুকরো ছেলে, তা বাড়ি করবে বই কি, 2 পয়সা রোজগারও করছে। আর আমার ওই বাদরগুলো দেখো, মানুষ হলো না, পুরনো করে আছে, নিয়ে যাও, পরে দর করে একটি যা হোক দিও। কালীপদ বিদায় লইলে রামতারণ বাড়ুজ্যে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। 3 মাসের মধ্যে সুকুমারদের দোতলা বাড়ি তৈরি হয়। একখানা মনের মতো বাড়ি তুলতে সোজা হাঙ্গামা নয়। চুন, সুরকি, ইট, কাঠ জোগাড় করতেই এই 3 মাস পিতা পুত্রের সময়ে স্নান হয় নাই, সময়ে আহারও হয় নাই। খুব ধুমধামে গৃহপ্রবেশ হইল। রামতারণ বাড়ুজ্যে চিড়ে দইয়ের ফলাহার করিয়া গেলেন, আর সেই আশ্বিন মাসে সুকুমারদের বাড়ির প্রথম দুর্গোৎসবে খিচুড়ি মাংস খাইলেন, কবির গান শুনিলেন। পরপর এত আঘাত বোধ হয় অতিবৃদ্ধ রামতারণ সহ্য হইল না। সেই আগ্রাণে শীতকালের প্রথমেই সামান্য 2 দিনের জ্বরে তার দেহান্ত ঘটিল। সুকুমারের পৈতৃক ভিটের দোতলা বাড়ি হইয়াছে। তাহার পিতা প্রথম যৌবনে সর্বপ্রথম যে একতলা ক্ষুদ্র বাড়িটি তোলেন, যে বাড়িটা এক সময় রামতারণ বাড়ুজ্যের মনে কত ঈর্ষার সঞ্চার করিয়াছিল, সে বাড়িটার আদর কমিয়া গেল। দোতলা বাড়ির পিছনে সেটা এখন ভাড়ার ঘর। 2-1 আশ্রিতা সম দূরসম্পর্কীয় কোনো আত্মীয়দের শয়ন ঘর হিসাবে ব্যবহৃত হইতে লাগিল। হ্যাঁ, কেবল একটি কথা, বাড়িতে সত্যনারায়ণ পুজো ও সিন্নি বিতরণ হইলে তাহা এই পুরনো কোঠা বাড়িতেই হইয়া থাকে। সুকুমার ডাক্তার হিসাবে বেশ নাম করল। অনেক দূর হইতে রোগীরা দেখতে আসত। যাহারা আসে তাহারা একবার ডাক্তারবাবুর নতুন দোতলা বাড়ি দেখে যায়। পুজোর দালান তো গ্রামে মোটে ওই একটি, দুর্গোৎসবের ডাক্তার বাড়ি ছাড়া আর কোথাও হয় না। সুকুমারের 2 সংসার। প্রথম সংসারে কোনো সন্তানাদি হয় নাই। দ্বিতীয় পক্ষের স্ত্রীর পরপর 4-5টি ছেলে মেয়ে হইল। লোকে বলে স্বামীর বংশ রক্ষার কারণে স্ত্রী দ্বিতীয়বার বিবাহ দিল স্বামীর। সুকুমারের প্রথমা স্ত্রী তরুবালা পরমা সুন্দরী। বিবাহের পর 10 বৎসর কাটিয়া গেল, সন্তানাদি বংশে একটিও আসিল না। সুন্দরী তরুবালার রূপ ফাটিয়া পড়িত। পুকুর ঘাটে যখন বড় বউ নাইতে নামে, ঘট আলো করে নামে ওই রূপের ছটায়। সেদিন রাত্রে তরুবালা স্বামীকে বলিল, একটা কথা রাখতে হবে। কি কথা? বলো রাখবে, না শুনে কি করে বলি? তোমার আবার বিয়ে দেব। হ্যাঁ, একটা কথার মতো কথা বটে, একটা কেন, 2টো দাও। ও চালাকি রাখো, মেয়ে দেখে রেখেছি। ছেলে পুলে না হলে
সংসার থাকবে কি করে? পয়সা কড়ি রোজগার করছো কার জন্যে? কথাটা সত্যি ভেবে দেখিনি। না, বিয়ে করাটা দরকার হয়ে পড়েছে দেখছি। তুমি যতই চালাকি করো, আমি কিন্তু জানি বাবার মন খারাপ। বংশে বাতি দিতে কেউ যদি না থাকে তবে তো মন খারাপ হবারই কথা। এসব তোমার মনের কথা। নিশ্চয়ই। তুমি কি ভাবলে আমি ঠাট্টা করছি? সুকুমার সেবার কথাটা যতই ঠাট্টার উপায়ে উড়াইয়া দিক, অবশেষে পুনর্বার বিবাহ তাকে করিতেই হইল। দ্বিতীয় স্ত্রীর নাম নীরজা সুন্দরী। দেখতে তেমন মন্দ নয়। বিবাহের পর 3 বৎসরের মধ্যে একটি কন্যা ও 2 বৎসর পরে একটি পুত্র সন্তানের জন্মগ্রহণ হইল। তরুবালা সর্বদাই দোতলার ঘরে ছেলেটিকে লইয়া বসিয়া থাকে। কেহ আসিলে গর্বের সঙ্গে বলে, এই দেখ পিসি, আমার ছেলে। এইবার একটি মন্থরাও জুটিয়াছিল। সে বুড়ি পাশের বাড়ির শ্যামাপদ বাড়ুজ্যের মা। বড় লোকের বউ তরুবালার খোসামত করিয়া কখনো দুধ, কখনো পাটালি, কখনো একখানা কাপড়, কখনো বা 1 কাঠা সোনা মুগের ডাল হাতড়াইয়া যাইত। সেদিন তরুবালা অমনি বলিলেই বুড়ি বলে, আহা, বড় বৌমার যা কাণ্ড। তরুবালা বলিল, কেন খুড়িমা? সতীন পর দেখা পেয়েছ, নিজের ছেলে সোয়াদ তো আর পেলে না। আহা মা, দুধের স্বাদ কি গোলে মেটে? কেন? আহা মা, তোমার মুখের দিকে চাইলে বড় কষ্ট হয় মা। কথায় বলে সতীন বড় কাঁটা, তার খোকা। তোমার তাতে কি? বড় হয়ে কি তোমায় ভালো চোখে দেখবে? এই দিন হইতে তরুবালা তাহাকে এড়াইয়া চলিত। ক্রমে নীরজা সুন্দরী আরো 3টি পুত্র সন্তানের জন্ম দিল। কনিষ্ঠা পুত্রটি লেখাপড়ায় বড়ই ভালো। সব পরীক্ষায় বৃত্তি পায়, সব বিষয়ে সমান জ্ঞান তার। যে বৎসর ছেলেটি এন্ট্রান্স পরীক্ষায় বৃত্তি পাইল, সুকুমারের প্রথমা পত্নী তরুবালা সেবার বৈশাখ মাসে স্বামীর পায়ে মাথা রাখিয়া সৎ ছেলে মেয়েদের কাঁদাইয়া অকালে স্বর্গারোহণ করিল। তরুবালার মৃত্যুতে গ্রামের এমন লোক ছিল না যে চোখে জল ফেলে নাই। 1310 সালের বৈশাখ মাস সেটা। তারপর অনেক দিন কাটিয়া গেল, অনেক সুখ দুঃখের ঝড় বহিয়া গেল সংসারের ওপর দিয়া। সুকুমারের ছেলে অনাথা বন্ধু ফাইন্যান্স ডিপার্টমেন্টে ভালো চাকরি পাইয়া দিল্লি চলিয়া গেল। অন্য 2টি ছেলের মধ্যে একটি উকিল, অন্যটি ডাক্তার হইয়া কলকাতায় প্র্যাকটিস শুরু করিয়া দিল। সুকুমার ভাবিল, অনেক দিন হইতে কলকাতায় ডাক্তারি প্র্যাকটিস করিবার যে শখটি তার ছিল, নিজের ছেলের মধ্যে দিয়ে সেটা সার্থক করিয়া তোলা যাক। কালীপদ চৌধুরী এখন অতি বৃদ্ধ, বিশেষ নড়িয়া চড়িয়া চলতে পারে না। নাত বউয়েরা সেবা করিলে খুব ভালোই লাগিত বৃদ্ধের, কিন্তু একাল পড়িয়া গিয়াছে। নাত বউয়েরা স্বামীদের সঙ্গে বাসায় বাসায় ঘোরে। যদি কোনো নাত বউ কখনো গ্রামের বাড়িতে 2-1 সপ্তাহের জন্যে আসে, কালীপদ তাহাকে পাইয়া বসতেন।
যত গল্প তাহার সঙ্গে। বৃদ্ধ বলেন, বুঝলে দিদি, সুকুমার আমার বংশের চূড়ো। কিছু জমাইয়া পুরনো কোঠা বাড়িটি করেন, 2 কোঠরি, ছোট্ট বারান্দা। সে কি আনন্দ উৎসাহের দিন গিয়াছে। চিরদিনের খড়ের ঘর ঘুচাইয়া প্রথম পাকা বাড়ি করার আনন্দ। গ্রামের লোকের চোখে প্রথম বড় বাড়ি, অনেক লোকের প্রশংসা, অনেক লোকের ঈর্ষা অর্জন করা। জীবনে একটা কিছু প্রথম হইল, বংশের প্রথম কোঠা বাড়ি। তোমার দিদি শাশুড়ি বুঝলে আজ যদি বেঁচে থাকতেন। নাতবউ ঠাট্টা করিয়া বলে, কোন পক্ষের কথা বলছেন দাদু? আপনাদের সময় তো নাকি? ও সে আবার কি? ও হ্যাঁ, তা এক পক্ষ ছিল, এখন এই আর এক পক্ষ হয়েছে। এমন টুকটুকে বলিয়া নাতবউয়ের গাল টিপিয়া দিত। নাতবউ বলে, ও দাদু, এবার চলুন, আপনি আর এখানে থাকিতে পারিবেন না, চলুন আমাদের সঙ্গে বাসায়। না দিদি, সে বয়স আর কি আছে, এখন গাড়িতে উঠতে নামতে ভয় হয়। 1340 সাল। স্বর্গত কালীপদ চৌধুরীর পৌত্র অনাথা বন্ধু এখন ফাইন্যান্স ডিপার্টমেন্টের বড় চাকুরে। পেনশন লইবার সময় এখনো হয় নাই, তবে খুব দেরিও নাই। বড় ছেলেটি ডেপুটি ম্যাজিস্ট্রেট, অন্য 2টি ছেলে এখনো ছাত্র। অনাথা বন্ধু পিতা সুকুমার এখন বৃদ্ধ। ছেলেরা এখন তাকে ডাক্তারি করিতে দেয় না। লেক রোডের ধারে হাল ফ্যাশনের তেতাল বাড়ি সম্প্রীত শেষ হইয়াছে। 2 ছেলের নামে পাশে কয়েকটা কাঠা জমিও অনাথা বন্ধু কিনিয়াছে। গৃহপ্রবেশের দিন অনেক বড় বড় চাকুরে, অনেক সাহেব শুভ নিমন্ত্রিত হইয়া আসিলেন। খাওয়া দাওয়ার ব্যবস্থাও ভালোই হইল। অনাথা বন্ধুর প্রতিজ্ঞা ছিল, কলকাতায় বাড়ি না করিয়া বড় ছেলের বিবাহ দেবেন না। এইবার বাদুরবাগানের বিখ্যাত গাঙ্গুলি পরিবারের মেয়ের সহিত শুভদিনে পুত্রের বিবাহ দিয়া অনাথা বন্ধু হাঁপ ছাড়িয়া বাঁচিল। বৃদ্ধ সুকুমার এই উপলক্ষে দেশের বাড়ি হইতে যে কলকাতার বাড়িতে আসিয়াছিল, আর ফিরিয়া যায় নাই। ছেলেরা যাইতেই দেয় নাই। নববিবাহিত পৌত্র অরুণ বলিল, কেমন বাড়ি হয়েছে দাদু? বৃদ্ধ সুকুমার বলিলেন, বেশ হয়েছে, চমৎকার। আর কিন্তু তুমি দেশে ফিরবে না, সেখানে মশা ম্যালেরিয়া। তা বটে, তবেটা আবার কি শুনি দাদু? চলো আমার সঙ্গে সেখানে। শীতলক্ষা নদীর ধারে চমৎকার কোয়ার্টার। বেশ বেশ। হ্যাঁ দাদু, হাকিমি করে এসে সন্ধেবেলা এতদিন কি করতিস? আজ না হয় নাতবউ হলো। কেন? পাশেই যে টেনিস কোর্ট, জেলখানার পাশেই। তোমার নাতবউয়ের অভাব অনুভূত হয়নি একদিনও। চলো দাদু, আমার সঙ্গে চলো। গা ছেড়ে যেতে ইচ্ছে করে না। ও গায়ে বাবা যেদিন
খড়ের বাড়ি ঘুচিয়া প্রথম 2টি মাত্র পাকা কুঠুরি তুলিলেন, সেদিনের আনন্দ ওই ভিটের মাটির বুকে লেখা আছে। বংশের প্রথম কোটা বাড়ি, কত কষ্টের, কত আনন্দের জিনিস। ওই ভিটেতে আমার প্রথমা স্ত্রী, তোমার বড় ঠাকুমা। এই সময় অরুণের ভাই তরুণ আসিয়া ডাকিল, দাদা, ওপরে যাও, টেলিফোনে কে ডাকছে। 1350 সাল। স্বর্গত সুকুমার চৌধুরীর গ্রামের ভিটে বন জঙ্গলে ঢাকিয়া গিয়াছে। দোতলা কোঠার দেওয়ালে বড় বড় ডুমুর ও অশ্বত্থ বৃক্ষ। লোকে বলে ডাক্তারের ভিটায় দিনে মানে বাঘ লুকাইয়া থাকতে পারে। গত 8 বৎসর এ ভিটায় পুত্র নাতিরা কেহ আসে নাই। দরজা জালনা অনেকেই খুলিয়া লইয়া গিয়াছে। স্বর্গত কালীপদ চৌধুরীর তৈরি প্রথম আমলের সেই একতলা বাড়ির ছাদ বর্ষণের জল খাইয়া ধসিয়া পড়িয়া গিয়াছে। জীর্ণ দেওয়াল দাঁড়িয়ে আছে মাত্র। সাপের ভয়ে আজকাল ডাক্তারের ভিটার ত্রিসীমানায় কেহ মারাতে চায় না। গল্প পাঠে ছিলাম আমি, মুনমুন। গল্পের অনেকাংশেই কিছু পরিবর্তন আনা হয়েছে, তা শুধুই চরিত্রের কথোপকথনকে সহজ করিবার তাগিদে। গল্প পাঠ মনস্পুত হইলে লাইক করবেন, শেয়ারও করবেন। খুব শিগগিরই আরও একটি সুন্দর গল্প পাঠ লইয়া হাজির হইব। ততক্ষণের জন্য ধন্যবাদ।